আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমাদের এইচএসসি বায়োলজি কোর্সের আরো একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা জানার চেষ্টা করব পরবর্তী যে গুরুত্বপূর্ণ টপিকটা আছে, অর্থাৎ টিস্যু তন্ত্র কিংবা টিস্যু সিস্টেম সম্পর্কে। তোমরা একটু খেয়াল করলে দেখবা যে ভাইয়া যখনই হচ্ছে কোন একটা ক্লাস নেই এই কোর্সে, তখনই চেষ্টা করি একটা টপিক যেন একদম সহজ ভাষায় একদম ডিটেলসের সাথে হচ্ছে বোঝানোর। সো সেমলি হচ্ছে টিস্যু তন্ত্র বা টিস্যু সিস্টেম, এই টপিকটাও ভাইয়া চেষ্টা করব তোমাদেরকে একদম সিম্পল ভাষায় সবচেয়ে বিস্তারিতভাবে হচ্ছে বোঝানোর। সো ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করতে হবে, তাহলেই হচ্ছে হবে। আমরা কিন্তু বিগত ক্লাসগুলোতে অর্থাৎ প্রথম এবং সেকেন্ড ক্লাসগুলোতে দেখার চেষ্টা করছি যে টিস্যু জিনিসটা আসলে কি, ভাজক টিস্যু কি, স্থায়ী টিস্যু কি। ব্যাপারগুলো অনেকটা হচ্ছে আমাদের মানবদেহের ভিতরে পাকস্থলী, তারপর ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, যকৃৎ, এই জিনিসপাতিগুলো জানার মতো। এখন একটু খেয়াল করলে দেখবা এই যে পাকস্থলী, যকৃৎ, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, এগুলো মিলে কিন্তু আমাদের হচ্ছে পরিপাক তন্ত্র গঠন করে। ঠিক তেমনি ভাবে আমরা যে এতদিন যে পড়াশোনা করছি ভাজক টিস্যু সম্পর্কে, স্থায়ী টিস্যু সম্পর্কে, সেই টিস্যুগুলো দেখা যায় যে পরস্পরের সাথে একসাথে মিলে মিলে একটা তন্ত্র গঠন করে, এবং সেই তন্ত্রটাকে বলা হয় হচ্ছে টিস্যু তন্ত্র। তাহলে আমরা কিন্তু জেনে গেলাম যে টিস্যু তন্ত্র জিনিসটা কি। খুবই সিম্পল ভাষায় আমরা যদি হচ্ছে বলার চেষ্টা করি, অনেকগুলা কোষ তারা যখন হচ্ছে একই রকম কাজ করে তখন তাদেরকে আমরা বলি টিস্যু। আর কয়েকটা টিস্যু মিলে যখন হচ্ছে একই সাথে একরকম কাজ করে তখন আমরা তাদেরকে বলি হচ্ছে টিস্যু তন্ত্র। ফর এক্সাম্পল, আমরা যদি হচ্ছে জাইলেম কিংবা ফ্লোয়েমের উদাহরণ দিই, তোমাদের কাছে জিনিসটা আরো অনেক বেশি ক্লিয়ার হবে। যেমন কয়েকটা কোষ মিলে তারা যখন হচ্ছে জল পরিবহন করে উদ্ভিদের মধ্যে, তখন সেই কোষগুলোকে একত্রিতভাবে আমরা কি বলি, জাইলেম বলি। জাইলেম হচ্ছে জল পরিবহন করে, আমরা কিন্তু গত ক্লাসগুলোতে এই জিনিসটা জানছি। এরপর জাইলেম এবং ফ্লোয়েম, যার কাজ হচ্ছে, ফ্লোয়েমের কাজ হচ্ছে ফুড কিংবা হচ্ছে খাদ্য পরিবহন করা, এরকম দুইটা টিস্যু যখন পরস্পরের সাথে একসাথে মিলে যায় তখন তারা মিলে হচ্ছে পরিবহন টিস্যু তন্ত্র কিংবা ভাস্কুলার টিস্যু সিস্টেম গঠন করে। তাহলে আমরা কিন্তু জেনে গেলাম হচ্ছে টিস্যু জিনিসটা কি, টিস্যু তন্ত্র জিনিসটা কি। ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে একটা উদ্ভিদের কথা চিন্তা করতে পারি। একটা উদ্ভিদ যদি আমরা চিন্তা করি, আমাদের মাথার মধ্যে নর্মালি কি আসে? নর্মালি আসে যে একটা উদ্ভিদের মাঝে হচ্ছে এরকম অংশ থাকবে, আর হচ্ছে তার ভিতরে এরকম ডালপালা থাকবে, এবং সেই ডালপালার মাঝে কি থাকবে, এরকম পাতা থাকবে, ঠিক না? তো একটা উদ্ভিদের মাঝে নর্মালি হচ্ছে এরকম তিনটা অংশ থাকে। একটা হচ্ছে তার মূল, 2 নাম্বার হচ্ছে তার কাণ্ড, এবং 3 নাম্বার হচ্ছে পাতা। আমরা যদি হচ্ছে একটা উদ্ভিদের এই যে কাণ্ডটাকে যদি কাটি এই বরাবর, কাটলে তাহলে আমরা দেখবো যে তাহলে হচ্ছে জিনিসটা যেহেতু হচ্ছে এরকম গোলাকৃতির, তাকে যদি আমরা কাটি তাহলে এরকম একটা সার্কেল আমরা পাবো। তো এই জিনিসটাকে আমরা যদি হচ্ছে এরকম ভাবে একটু বড় করে দেখাই, বড় করে দেখালে আমি এই জিনিসটাকে এই পাশে আঁকছি যেন হচ্ছে এই জিনিসটা এই জায়গাতে ব্যাখ্যা করা যায়। তো আমরা দেখবো এরকম বিশাল বড় একটা রসগোল্লা, ঠিক আছে? তো সেই রসগোল্লাটার ভিতরে আমরা দেখবো যে আরেকটা ছোট্ট গোল্লা আছে, আরেকটা কিরকম আছে, এরকম ছোট্ট গোল্লা আছে। এবং ইন্টারেস্টিংলি আমরা দেখবো যে এখানে হচ্ছে কিছু পরিমাণ এরকম বীজের মতো অংশ, ঠিক আছে, অনেকটা বীজের মতো অংশ। সো এই হচ্ছে মোটামুটি এরকম একটা গঠন পাবো। আমরা যদি হচ্ছে কাণ্ডকে কাটি বা তুমি যদি হচ্ছে মূলকেও কাটো তাহলে হচ্ছে সেম এরকম ভাবেই একটা গঠন পাবা। সেই গঠনটার মাঝে আমরা দেখব যে এর বাইরের দিকের একটা অংশ আছে, সে বাইরের দিকের অংশটাকে আমরা কি বলবো, বাইরের দিকের অংশটাকে আমরা বলবো হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র। তাহলে টিস্যুতন্ত্র এই জিনিসটা যদি আমি ব্যাখ্যা করতে চাই তাহলে এই জিনিসটা একটু মুছতে আমি। আচ্ছা, যেটা বলতেছিলাম আমি, একটা উদ্ভিদের কাণ্ড কিংবা মূলকে আমরা যদি মাঝখান দিয়ে কাটি তাহলে আমরা এরকম একটা অংশ পাবো। সেই অংশের মাঝে একদম বাইরের দিকে এই জায়গা বরাবর হচ্ছে যে টিস্যুতন্ত্র বিদ্যমান তাকে আমরা বলবো হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র। জিনিসটাকে আমরা যদি ইংলিশে লিখি আমরা কি লিখবো, এপিডার্মাল টিস্যু সিস্টেম। ঠিক আছে? টিস্যু সিস্টেমকে আমি সংক্ষেপে টিএস লিখতেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা মনে রাখবো যে ডার্ম এই কথাটা বায়োলজিতে যেখানে পাবো, এই জিনিসটা যদি হচ্ছে আমরা হিউম্যান ফিজিওলজি বা মানব শারীরতত্ত্ব যখন পড়তে যাব, মানব প্রতিরক্ষা চ্যাপ্টারে, তখনও দেখবো এই ডার্ম কথাটা আসছে। ডার্ম কথাটা বায়োলজিতে যেখানে পাবা, ডার্ম মানে হচ্ছে ত্বক। তাহলে এপিডার্মাল টিস্যুতন্ত্র এই জিনিসটার বাংলা কি হবে? এই জিনিসটা বাংলা হবে হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র। একটা উদ্ভিদের ত্বক গঠন করে যে টিস্যুতন্ত্র তাকে বলা হবে হচ্ছে ত্বকীয় টিস্যু তন্ত্র। ওকে? আচ্ছা, এরপর আসো আমরা হচ্ছে একটু ভিতরে যাই। ভিতরে গেলে আমরা কি দেখতে পারতেছি, এই যে বীজের মতো অংশগুলো দেখতে পারতেছি বা বীজের মতো অংশগুলো দেখতে পারতেছি, এই অংশগুলাকে আমরা কি বলবো, এই অংশগুলাকে আমরা বলবো হচ্ছে তারা যেহেতু হচ্ছে পরিবহনের কাজ করে, আর পরিবহনের কাজ নর্মালি সচরাচর কে করে, বাস করে, তাহলে সেখান থেকে আমরা মনে রাখবো এই জিনিসটার নাম হচ্ছে ভাস্কুলার টিস্যু সিস্টেম। ভাস্কুলার টিস্যু সিস্টেম। তাহলে দেখো এখান থেকে আমি একটা কথা বলছিলাম যে ভাস্কুলার কথাটার সাথে বাসের মিল আছে,
বাস করে পরিবহন, তাহলে উদ্ভিদের মাঝে যে টিস্যুতন্ত্র হচ্ছে পরিবহনের কাজ করবে তাদেরকে আমরা বলবো হচ্ছে ভাস্কুলার টিস্যু সিস্টেম। এবং আমরা নর্মালি জানি যে ভাস্কুলার টিস্যু সিস্টেম এটা আসলে দুইটা টিস্যু নিয়ে গঠিত, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লেম। এগুলো তো আমরা একটু পরে আসতেছি, ঠিক আছে? আচ্ছা, সো ভাস্কুলার টিস্যুতন্ত্র বা এই জিনিসটা বাংলা কি হবে? বাংলা হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র। আচ্ছা, তাহলে দুইটা টিস্যুতন্ত্রের কথা আমরা জানলাম। এরপর আসো যে আমরা কি কি দেখলাম, তাহলে এই জিনিসটা আমি একটু চিহ্নিত করি। যে এখানে আমরা একটা টিস্যুতন্ত্র দেখলাম যেটা কিনা একদম বাইরে বরাবর হচ্ছে অবস্থিত, মাঝখান দিয়ে হচ্ছে এই অংশগুলা দেখলাম। এখানে হচ্ছে আমাদের কি অবস্থিত? এখানে হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র অবস্থিত। এই দুইটা জিনিস বাদে, এখানে যত ধরনের টিস্যুতন্ত্র দেখবো আমরা, সব ধরনের টিস্যুতন্ত্রকে আমরা বলবো হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র। গ্রাউন্ড টিস্যুতন্ত্র বা ভিত্তি টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যু সিস্টেম কিংবা হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র। ভিত্তি টিস্যুতন্ত্র এই জিনিসটা হচ্ছে আমরা এখানে লিখে ফেলি। তাহলে আমরা কিন্তু ফার্স্টে জেনে গেলাম যে আমরা যে হচ্ছে উদ্ভিদের মাঝে তিন ধরনের টিস্যুতন্ত্র দেখতে পারবো, সেই তিন ধরনের টিস্যুতন্ত্র আসলে কোনটা কোন জায়গায় অবস্থিত। আমরা মনে রাখবো যে একটা উদ্ভিদের ত্বক গঠন করে বা বাইরের দিকে যে টিস্যুতন্ত্র অবস্থিত তাকে বলা হবে হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র। এপি কথাটা মানে হচ্ছে বাইরে, আর ডার্ম কথাটা মানে হচ্ছে ত্বক বোঝায়। তাহলে যেই ধরনের টিস্যুতন্ত্র একটা উদ্ভিদের সাধারণভাবে বাইরে অবস্থিত এবং পাশাপাশি হচ্ছে ত্বক গঠন করে তাকে আমরা বলবো হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র। সেই ত্বকীয় টিস্যুতন্ত্রের একদম ভিতরে, আমরা যদি ত্বকীয় টিস্যুতন্ত্র পার হয়ে একদম ভিতরে যাই, ভিতরে আমরা কিছু পরিমাণ হচ্ছে বীজের মতো অংশ বা বিচির মতো অংশ দেখবো, যেগুলোকে আমরা কি বলবো? ভাস্কুলার টিস্যুতন্ত্র বা হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র। এবং এই দুই ধরনের টিস্যুতন্ত্র বাদে মাঝখানে যত ধরনের টিস্যুতন্ত্র আমরা দেখতে পারবো, সব ধরনের টিস্যুতন্ত্রকে একত্রিতভাবে আমরা কি বলবো? একত্রিতভাবে বলবো হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র বা ভিত্তি টিস্যুতন্ত্র। এবং বুঝতে পারতেছো কোন ধরনের টিস্যুতন্ত্রের কাজ কি? আমরা বুঝতে পারতেছি যে এপিডার্মাল টিস্যুতন্ত্র বা ত্বকীয় টিস্যুতন্ত্র তার কাজ হচ্ছে একটা উদ্ভিদের ত্বক গঠন করা। দুই নাম্বার হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র। ভাস্কুলার টিস্যুতন্ত্র পরিবহন টিস্যুতন্ত্র, তার কাজ হচ্ছে উদ্ভিদের মাঝে পানি, খনিজ লবণ, খাদ্য এগুলা পরিবহন করা। আর মাঝখানের দিকের গ্রাউন্ড টিস্যুতন্ত্র তার কাজ হচ্ছে উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা বা উদ্ভিদের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা বা কাঠামোটা হচ্ছে গঠন করা। তো আমরা ফার্স্টে হচ্ছে জেনে গেলাম টিস্যুতন্ত্রের মাঝে কয় ধরনের টিস্যুতন্ত্র আছে, কোনটা কোথায় অবস্থিত এবং পাশাপাশি কোন ধরনের টিস্যুতন্ত্রের কাজটা কি। এবার আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে এই এপিডার্মাল টিস্যুতন্ত্র সে কি কি জিনিস নিয়ে গঠিত। এই যে ভাস্কুলার টিস্যুতন্ত্র তার ভিতরে কে কে থাকে আমরা এগুলো নরমালি জানছি এখন। সো গ্রাউন্ড টিস্যুতন্ত্র তার ভিতরে কে কে থাকে, সো তার জন্য এই লেখাগুলো আমি একটু মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পর তারপর আমরা জানার চেষ্টা করব সেই জিনিসগুলো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা ইন ডিটেইলসে জানার চেষ্টা করি এপিডার্মাল টিস্যুতন্ত্রের মাঝখানে কি কি থাকে। সো এপিডার্মাল টিস্যুতন্ত্র মানে হচ্ছে একদম বাইরের দিকের আবরণ। বাইরের দিকের আবরণের ক্ষেত্রে আমরা দেখব যে এখানে আমরা উদ্ভিদের ক্ষেত্রে দেখব যে এই জিনিসটা হতে পারে মূলের ক্ষেত্রে, এই জিনিসটা হতে পারে কাণ্ডের ক্ষেত্রে। তাহলে আমরা মনে রাখবো এপিডার্মাল টিস্যুতন্ত্র তার ভিতরে যদি এই জিনিসটা হয় মূলের ক্ষেত্রে, তখন এপিডার্মাল টিস্যুতন্ত্রের সবচেয়ে বাইরের আবরণ, সবচেয়ে বাইরের আবরণকে বলা হবে, এটা কিসের জন্য? যদি হয় মূল, যদি হয় মূল তাহলে এই জিনিসটার নাম হবে হচ্ছে এপিব্লেমা। এই জিনিসটার নাম কি হবে? এপিব্লেমা। যদি হয় মূল, এই জিনিসটা যদি মূলের অন্তর্গঠন হয় তাহলে সেই ক্ষেত্রে এর যে বাইরের ত্বক, বাইরের ত্বকের সবচেয়ে বাইরের যে আবরণ তাকে আমরা কি বলবো? এপিব্লেমা। অন্যদিকে এই জিনিসটা যদি কাণ্ডের ক্ষেত্রে হয় বা পাতার ক্ষেত্রে হয় তখন এই জিনিসটার নাম হবে এপিডার্মিস। এপিডার্মিস। তাহলে এই জিনিসটা কিন্তু খুব ভালো করে হচ্ছে মনে রাখতে হবে। আমাদের এমসিকিউতে কিন্তু প্রায় সময় এই জিনিসটা আসতে পারে যে পাতার ক্ষেত্রে বা মূলের ক্ষেত্রে তার যে হচ্ছে বাইরের দিকের যে আবরণ, সে বাইরের আবরণটার নামটা কি? বাইরের আবরণটার নাম হচ্ছে আমরা মনে রাখবো মূল যদি হয় মূলের সবচেয়ে বাইরের আবরণের নাম হচ্ছে এপিব্লেমা। আর যদি এই জিনিসটা হয় কাণ্ড বা পাতা তখন আমরা মনে রাখবো যে তার দিকের এই যে বাইরের আবরণ, সে বাইরের আবরণটাকে বলা হবে হচ্ছে এপিডার্মিস। তাহলে ফার্স্টে এই জিনিসটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করলাম। এরপর আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে এই যে ত্বক, সে ত্বকের মাঝে আসলে দুই ধরনের রন্ধ্র দেখা যায় বা ছিদ্র দেখা যায়। আমরা মনে রাখবো যে এখানে যে ত্বক, সে ত্বকের মাঝে কয় ধরনের রন্ধ্র বা কয় ধরনের ছিদ্র দেখা যায়? দুই ধরনের ছিদ্র। তাহলে রন্ধ্র বা ছিদ্র, এই জিনিসটা আমরা একটু লিখে ফেলি, রন্ধ্র বা হচ্ছে ছিদ্র। সেই ছিদ্র আসলে দুই রকমের হতে পারে, একটু আগে আমি যেটা বললাম। একটা হচ্ছে স্টোমাটা, একটা হচ্ছে স্টোমাটা। স্টোমাটা মানে কি? স্টোমাটা মানে হচ্ছে পত্ররন্ধ্র।
স্টোমাটা মানে হচ্ছে পত্ররন্ধ্র। এখন পত্ররন্ধ্র দিয়ে আসলে কি হয়, আমরা কিন্তু জানি যে আমরা যেরকম হচ্ছে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, শ্বাস প্রশ্বাস গ্রহণের ক্ষেত্রে আমাদের যে একদম এক্সটার্নাল যে অঙ্গটা আছে তার নাম হচ্ছে নাক। সেই নাকের মাধ্যমে আমরা হচ্ছে ভিতর থেকে বায়ু বাইরে বের করে দিই এবং বাইরে থেকে বায়ু হচ্ছে ভিতরে নিই। ঠিক তেমনই ভাবে একটা উদ্ভিদের মাঝে তুমি চিন্তা করো, সেই উদ্ভিদটাও কোথা থেকে পানি পায়, সে হচ্ছে মাটি থেকে পানি পায়। তাহলে মাটি থেকে পানি নেওয়ার পর তার দেহের মাঝে যদি অতিরিক্ত পরিমাণ পানি জমে যায় বা প্রয়োজনের থেকে যদি বেশি পরিমাণ পানি জমে যায়, তখন সে যে কাজটা করে সেটা হচ্ছে পাতার মাঝে একটা অঙ্গ আছে বা একটা অংশ থাকে যার নাম হচ্ছে স্টোমাটা বা পত্ররন্ধ্র। সেই পত্ররন্ধ্রের মাধ্যমে এক্সট্রা যে পানি আছে সে পানিটা হচ্ছে সে তার বডি থেকে ছেড়ে দিই। তাহলে আমরা মনে রাখবো স্টোমাটা বা পত্ররন্ধ্র এটা হচ্ছে এমন একটা রন্ধ্র বা এমন একটা ছিদ্র যা দিয়ে হচ্ছে জলীয় বাষ্প আকারে পানি বের করে দেয় উদ্ভিদ। তাহলে জলীয় বাষ্প বা আমরা এই জিনিসটাকে বলতে পারি ওয়াটার ভ্যাপর। ওয়াটার তো জানো, আর ভ্যাপর আমি বানানটা লিখলাম। ভ্যাপর মানে হচ্ছে বাষ্প, জলীয় বাষ্প। তাহলে স্টোমাটার কথা আমরা জানলাম। এরপর আরেক ধরনের ছিদ্র এখানে হইতে পারে, সেই ছিদ্রটার নাম কি? সেই ছিদ্রটার নাম হচ্ছে পানি পত্ররন্ধ্র। আমরা একটু লিখে ফেলি, পানি পত্ররন্ধ্র বা হাইডাথোট। পানি পত্ররন্ধ্র। তাহলে একটু দেখো, একটু ঝামেলা লেগে গেল আমাদের যে পত্ররন্ধ্র তো একটা আছেই, তাহলে পানি পত্ররন্ধ্র সেটা কি দরকার? আমরা মনে রাখবো যে উদ্ভিদ সবসময় যে হচ্ছে জলীয় বাষ্প আকারেই পানি বের করে দিবে এমন না, মাঝে মধ্যে সে হচ্ছে পানি আমরা নর্মালি যেরকম দেখি তরল অবস্থায়, সে তরল অবস্থায় পানি কিছু পরিমাণ হচ্ছে বের করতে পারে। তাহলে আমরা মনে রাখবো পানি যখন সেটা হচ্ছে তরল অবস্থায় বা লিকুইড অবস্থায় যখন হচ্ছে বের হবে, তখন সেই ছিদ্রটাকে আমরা বলবো হচ্ছে পানি পত্ররন্ধ্র বা হাইডাথোট। অন্যদিকে পানি যখন হচ্ছে জলীয় বাষ্প আকারে বের হবে বা ওয়াটার ভেপর আকারে বের হবে, তখন সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে স্টোমাটা কিংবা পত্ররন্ধ্র। আচ্ছা, তাহলে এই দুইটা জিনিস গেল। এরপর 3 নাম্বার আমরা যে জিনিসটা এখানে দেখতে পাবো সেই জিনিসটা হচ্ছে এখানে কিছু পরিমাণ হচ্ছে এক্সটার্নাল অংশ বা ত্বকীয় উপাঙ্গ দেখা যায়। এখানে কি থাকতে পারে? ত্বকীয় কিছু পরিমাণ উপাঙ্গ থাকতে পারে। তাহলে উপাঙ্গ এই জিনিসটা মানে হচ্ছে যেই অঙ্গ হচ্ছে থাকতে পারে সহযোগী আকারে। তাহলে ত্বকীয় উপাঙ্গ কি থাকতে পারে? এখানে থাকতে পারে কিছু পরিমাণ রোম কিংবা হচ্ছে ট্রাইকোম। এখানে কিছু পরিমাণ রোম থাকতে পারে। রোম মানে হচ্ছে আমাদের সোজা বাংলায় বললে আমাদের যে লোমের মতোই কিছু পরিমাণ অংশ যেটা কিনা উদ্ভিদে পাওয়া যায়। তাহলে ত্বকীয় উপাঙ্গের মাঝে কি থাকতে পারে? রোম কিংবা হচ্ছে এই জিনিসটাকে ইংলিশে বললে অনেক সময় ট্রাইকোমও বলা হয়, ট্রাইকোম। ঠিক আছে, এই বানানগুলো সবগুলো হচ্ছে বইতে লেখা আছে, আমার লেখা না বুঝতে পারলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, রোম কিংবা ট্রাইকোম থাকলো। এবং আমরা পাশাপাশি মনে রাখবো এই যে রোম কিংবা ট্রাইকোম এই জিনিস হচ্ছে একটা থাকতে পারে বা একাধিক থাকতে পারে, বহু সংখ্যক থাকতে পারে। এবং পাশাপাশি এই জিনিসটা যদি কোনো একটা গ্রন্থির সাথে লাগানো থাকে, তখন সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে গ্রন্থি রোম। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে ত্বকীয় উপাঙ্গ আকারে থাকতে পারে। তাহলে আমরা মনে রাখবো যে এপিডার্মাল টিস্যুতন্ত্র, এই সবগুলো সম্পর্কে হচ্ছে নেক্সট ক্লাসে ভাই একদম ডিটেলস আলোচনা করব, যে হচ্ছে এপিব্লেমা, এপিডার্মিস কিংবা হচ্ছে স্টোমাটা, হাইডাথোট, এই জিনিসপাতিগুলো দ্বারা আসলে কি বোঝায় বা এই জিনিসপাতিগুলো আসলে কিভাবে কাজ করে। আজকে জাস্ট হচ্ছে এগুলোর পরিচিতি জানলাম, যে আমরা মনে রাখবো এপিডার্মাল টিস্যুতন্ত্র বা ত্বকীয় টিস্যুতন্ত্র সেটা আসলে 3টা জিনিস দ্বারা বেসিক্যালি গঠিত। সবচেয়ে বাইরের আবরণের নাম, মূলের ক্ষেত্রে হচ্ছে এপিব্লেমা, কাণ্ডের ক্ষেত্রে এপিডার্মিস। পাশাপাশি আমাদের এই এপিডার্মাল টিস্যুতন্ত্রে থাকতে পারে কিছু পরিমাণ ছিদ্র, যে ছিদ্রের একটা হচ্ছে স্টোমাটা আর একটা হচ্ছে হাইডাথোট। এবং ত্বকীয় উপাঙ্গ আকারে এখানে কিছু পরিমাণ রোম কিংবা হচ্ছে ট্রাইকোম দেখতে পাওয়া যায়, যে ট্রাইকোমের বিভিন্ন রকমের উদাহরণ তোমাদের বইতে হচ্ছে তোমরা পেয়ে যাবা। তাহলে এই হচ্ছে আমাদের এপিডার্মাল টিস্যুতন্ত্রের একদম ডিটেলস বা এর ভিতরে কি কি অংশ থাকে সেগুলোর বিবরণ। এরপর আমরা জানার চেষ্টা করবো হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্রের ভিতরে কি কি থাকে। আমরা আগের মতো জানি যে ভাস্কুলার টিস্যুতন্ত্র এটা আসলে একদমই সহজ। ভাস্কুলার টিস্যুতন্ত্র তার কাজ হচ্ছে অনেকটা বাসের মতো পরিবহনের কাজ করা, এবং পরিবহনের কাজ করে বেসিক্যালি দুই ধরনের টিস্যু, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। তাহলে আমরা লিখে ফেলি, এখানে হচ্ছে কি কি থাকবে? জাইলেম এবং হচ্ছে ফ্লোয়েম। এবং জাইলেম এবং ফ্লোয়েম এই যে অংশগুলা আমরা একটু পরে দেখতেছি, যে জাইলেম এবং ফ্লোয়েম এই যে অংশগুলো আছে সেই অংশগুলোকে একত্রিতভাবে বলা হয় হচ্ছে ভাস্কুলার বান্ডল। এই জিনিসটা একটু মনে রাখবা, জাইলেম ফ্লোয়েমের একত্রিত সহাবস্থান বা একত্রিত অংশ, এই জিনিসটাকে কি বলা হয়? এই জিনিসটা এরা হচ্ছে ভাস্কুলার টিস্যু, আর এদেরকে একসাথে হচ্ছে কি বলা হয়? এদেরকে একসাথে বলা হয় হচ্ছে ভাস্কুলার বান্ডেল। বান্ডেলের মতো তারা একসাথে হচ্ছে থাকে, এই জন্য এই নামটা হয়েছে ভাস্কুলার
বান্ডেল। তাহলে আমরা দুই ধরনের টিস্যুতন্ত্রের একদম ডিটেলস জেনে গেলাম। এরপর আমরা কি জানার চেষ্টা করব? এরপর আমরা জানার চেষ্টা করব হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র বা ভিত্তি টিস্যুতন্ত্র সম্পর্কে। সো সেই টিস্যুতন্ত্রটা হচ্ছে আমাদের মূল, কাণ্ড এগুলোর মাঝে পার্থক্যের ক্ষেত্রে বা কোনটা হচ্ছে একবীজপত্রী কোনটা হচ্ছে দ্বিবীজপত্রী এই জিনিসটা চিহ্নিতকরণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমাদের এক্সট্রা ভাবে গুরুত্ব দিতে হবে হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্রে, কারণ গ্রাউন্ড টিস্যুতন্ত্র এটা হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র, আর এটার উপর ভিত্তি করেই হচ্ছে আমরা বলতে পারবো কোন টিস্যুটা, বা একটা যদি তোমাকে হচ্ছে মূল দেওয়া হয়, মূল দিয়ে বলা হয় যে এটা হচ্ছে একবীজপত্রী মূল নাকি দ্বিবীজপত্রী মূল, তুমি কিসের উপর ভিত্তি করে হচ্ছে বলতে পারবা এটা হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের উপর। তোমাকে যদি কোনো একটা অংশ দিয়ে বলা হয় যে এটা হচ্ছে কাণ্ডের অংশ নাকি হচ্ছে মূলের অংশ, তাহলে তুমি কিভাবে বলতে পারবা সেই জিনিসটা হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের উপর ভিত্তি করে। গ্রাউন্ড টিস্যুতন্ত্র এটা হচ্ছে ভিত্তির কাজ করে, পাশাপাশি হচ্ছে আমাদের কোন জিনিসটা মূল, কোন জিনিসটা কাণ্ড, কোন জিনিসটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের অংশ, কোন জিনিসটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের অংশ, এই জিনিসটা হচ্ছে ডিটারমিনেশনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাজে এই জিনিসপাতিগুলো ভাই একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব গ্রাউন্ড টিস্যুতন্ত্র সে আসলে কি কি সদস্য নিয়ে গঠিত। আচ্ছা, তোমাদের সুবিধার্থে ভাইয়া হচ্ছে এই জিনিসটাকে এখানে আবার লিখতেছি, গ্রাউন্ড টিস্যুতন্ত্র বা ভিত্তি টিস্যুতন্ত্র। আচ্ছা, একটু আগে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমাদের এপিডার্মিস কিংবা আমরা বলতে পারি ত্বকীয় টিস্যুতন্ত্রের অংশ, সেই অংশটা ঠিক নিচে থেকে, এটা যদি হচ্ছে আমাদের এপিডার্মিস হয়, সেই এপিডার্মিসের ঠিক নিচে থেকে একদম হচ্ছে আমাদের এই অংশগুলা বাদে বাকি যত অংশ আছে সবগুলো অংশকে আমরা কি বলবো, সবগুলো অংশকে আমরা বলতেছি হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র। এখন গ্রাউন্ড টিস্যুতন্ত্র এই জিনিসটাকে কিন্তু আমরা দুইটা অঞ্চলে ভাগ করতে পারি। সেই অঞ্চলটা কি? দেখো এখানে কিন্তু আমরা একটা সাইকেল দেখতে পারতেছি না, একটা চক্র দেখতে পারতেছি না, এই চক্রটার নাম হচ্ছে পেরিসাইকেল। এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে পেরিসাইকেল বা পরিচক্র। পরিচক্র কথাটা তোমরা হচ্ছে যখন ছত্রাক পড়তে যাবা তখনও দেখবা যে আমরা যখন হচ্ছে দাদরোগ দেখি, দাদরোগের ক্ষেত্রে নর্মালি দেখা যায় যে স্ট্রাকচারটা হচ্ছে একটু গোলাকৃতির হয়। সো ওই গোলাকৃতির এই যে গঠনটা, সেই গঠনটাকে বলা হয় হচ্ছে পরিচক্র কিংবা হচ্ছে পেরিসাইকেল। ধারণা করা হয়, বিজ্ঞানীরা এরকম ভাবে চিন্তা করেন যে পরীরা যখন হচ্ছে রাতের বেলা এসে নামার পর হচ্ছে নাচানাচি করে একসাথে, তখন তারা হচ্ছে দলবদ্ধভাবে এরকম ভাবে গোল একটা সাইকেল আকারে বা চক্র আকারে হচ্ছে কাজ করে বা চক্র আকারে হচ্ছে নাচানাচি করে। তো সেই জন্য সেখান থেকে নামটা হচ্ছে পেরিসাইকেল কিংবা পরিচক্র। ঠিক আছে, পাশাপাশি এই জিনিসটা সাধারণভাবে কোন একটা জিনিসের বাইরে বা প্রান্তের দিকে অবস্থান করে, তো সেখান থেকে পেরি কথাটা আসছে। আমরা জানি বায়োলজিতে যখনই হচ্ছে পেরি কথাটা বোঝায়, পেরি মানে হচ্ছে প্রান্তের দিকে বা পাশের দিকে। ঠিক আছে, তো সেখান থেকে হচ্ছে এই কথাগুলো আসছে। তো আমরা দেখতে পারতেছি এই যে ভিতরের অংশটা, সেই ভিতরের অংশের একদম প্রান্তের দিকে এখানে আরেকটা আমরা সাইকেল দেখতে পারতেছি, এই সাইকেলটার নামই হচ্ছে পেরিসাইকেল। তাহলে একটু সিম্পলি চিন্তা করো যে গ্রাউন্ড টিস্যুতন্ত্র বা ভিত্তি টিস্যুতন্ত্র এটাকে কিন্তু আমরা দুইটা অঞ্চলে ভাগ করতে পারি, একটা হচ্ছে এই বাইরের দিকের অংশ, আরেকটা হচ্ছে পরিচক্রের ভিতরের দিকের অংশ। তাহলে আমরা মনে রাখবো যে গ্রাউন্ড টিস্যুতন্ত্র বা আমরা বলতে পারি হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্রের যেই অংশগুলা আমাদের এই যে তোমার হচ্ছে পরিচক্রের বাইরে অবস্থিত, পরিচক্রের বাইরে অবস্থিত এখান থেকে এখান পর্যন্ত এই অংশটা যেখানে হচ্ছে অবস্থিত, সেই অংশটাকে আমরা বলবো হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল। তাহলে খুব ভালো করে হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে আমাদের পেরিচক্রের বাইরের দিকের যত কিছু আছে সবকিছুকে একসাথে বলা হয় হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল। আর অন্যদিকে ভিতরের দিকের যত অংশ আছে, এই যে তোমার হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র আছে, এগুলা বাদ দিয়ে ভিতরের দিকের যত টিস্যুতন্ত্র আছে সবগুলোকে আমরা বলবো হচ্ছে অন্তঃস্থলীয় অঞ্চল। তাহলে খুবই সিম্পল কথা, আমরা যে জিনিসটা বলতেছি সেটা হচ্ছে আমরা মনে রাখবো গ্রাউন্ড টিস্যুতন্ত্রের যে অঞ্চলটা হচ্ছে পরিচক্রের বাইরে অবস্থিত, এই জায়গাতে অবস্থিত, তাকে আমরা বলবো হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল। বহি মানেই হচ্ছে বাইরে। অন্যদিকে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের যে অংশটা হচ্ছে এই পরিচক্রের ভিতরে অবস্থিত বা পরিচক্র সহ অবস্থিত, তাকে আমরা বলবো হচ্ছে অন্তঃস্থলীয় অঞ্চল। অন্ত মানেই হচ্ছে ভিতরের দিকে। এখন কথা হচ্ছে একটু আগে আমি যে বললাম যে এই যে গ্রাউন্ড টিস্যুতন্ত্র সেই জিনিসটা হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র, আর এই জিনিসটার উপর ভিত্তি করেই হচ্ছে আমরা বলতে পারি কোন জিনিসটা হচ্ছে একবীজপত্রী, কোন জিনিসটা দ্বিবীজপত্রী। এটা কিভাবে হচ্ছে কাজ করে, এর কারণ হচ্ছে আমরা মনে রাখবো এই যে হচ্ছে পেরিসাইকেল বা পরিচক্র যে জিনিসটাকে আমরা বলতেছি, এটা একবীজপত্রী উদ্ভিদে পাওয়া যায় না। একবীজপত্রী উদ্ভিদে পাওয়া যায় না, এই জিনিসটা খুব ভালো করে হচ্ছে খাতার মাঝে লিখে ফেলো যে পেরিসাইকেল বা পরিচক্র এটা একবীজপত্রী উদ্ভিদে পাওয়া যায় না। শুধুমাত্র কোথায় পাওয়া যায়, এটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে পাওয়া যায়। তাহলে একটু সিম্পলি চিন্তা করো যে পেরিসাইকেলের উপর ডিপেন্ড করে বা পরিচক্রের উপর ডিপেন্ড করে আমরা বলতেছিলাম কোনটা বহিঃস্থলীয় অঞ্চল কোনটা অন্তঃস্থলীয় অঞ্চল। এখন যদি হচ্ছে পেরিসাইকেলই না থাকে, পরিচক্রই যদি না থাকে, তখন কোন জিনিসটা হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল আর কোন জিনিসটা অন্তঃস্থলীয় অঞ্চল, এই জিনিসটা কিন্তু আমরা বলতে পারবো না। এখন কথা হচ্ছে এই যে হচ্ছে পেরিসাইকেল বা পরিচক্র, সেই পরিচক্রের বাইরের অংশটাকে আমরা বলতেছি বহিঃস্থলীয় অঞ্চল, ভিতরের অংশটাকে আমরা বলতেছি অন্তঃস্থলীয় অঞ্চল। সেই অঞ্চলগুলোর ভিতরে
দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কি কি অংশ থাকে। আমরা মনে রাখবো এই যে বহিঃস্থলীয় অঞ্চল, সেই বহিঃস্থলীয় অঞ্চলটা কোথা থেকে শুরু হয়েছে, এই যে এপিডার্মিস, সেই এপিডার্মিসের ঠিক নিচে থেকে হচ্ছে শুরু হয়েছে। এই জন্য এই জিনিসটা ফার্স্টে যে জিনিসটা নিয়ে গঠিত তার নাম হচ্ছে হাইপোডার্মিস। ডার্মিস কথাটা মানে কি, ডার্মিস কথাটা মানে হচ্ছে ত্বক। যেহেতু এই জিনিসটা হচ্ছে এপিডার্মিসের নিচে অবস্থিত, তার জন্য এই জিনিসটার নাম হচ্ছে হাইপোডার্মিস। হাইপো কথাটা বায়োলজিতে যেখানে পাবো আমরা মনে রাখবো হাইপো কথাটা মানে কি, হাইপো কথাটা মানে হচ্ছে নিচে অবস্থিত। হাইপো কথাটা মানে কি, হাইপো কথাটা মানে হচ্ছে নিচে অবস্থিত। হাইপোথ্যালামাস, আমরা যে ব্রেন পড়ার সময় পড়ি যে হাইপোথ্যালামাস, থ্যালামাসের নিচে অবস্থিত, সেই জন্য তার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। তাহলে যখন হচ্ছে আমরা মনে রাখবো যে এপিডার্মিস বা ত্বক তার নিচে অবস্থিত, এই জন্য এই জিনিসটার নাম হচ্ছে হাইপোডার্মিস। হাইপোডার্মিসের পর ধরো এই জিনিসটা হচ্ছে হাইপোডার্মিস, সেই হাইপোডার্মিসের পরবর্তীতে এই যে অংশগুলো আমরা দেখতে পাবো, এখানে যে অংশগুলো আমরা দেখতে পাবো সেই অংশগুলোকে আমরা কি বলবো, সেই অংশগুলোকে আমরা বলবো হচ্ছে কর্টেক্স। এগুলাকে কি বলবো আমরা, এগুলাকে বলবো হচ্ছে কর্টেক্স। আমরা জানি যখনই হচ্ছে কোনো একটা অংশের বাইরের দিকের অংশ বোঝানো হয় নরমালি কি বলা হয়, কর্টেক্স বলা হয়। আর মাঝখানের অংশ বললে সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে মেডুলা। যখন হচ্ছে জুলজি পড়বা, জুলজি পড়লে অলরেডি হচ্ছে এই জিনিসপাতিগুলো জানা থাকার কথা যে কোনো একটা অঙ্গের বাইরের দিকের অংশ তাকে বলা হয় কর্টেক্স, আর ভিতরের দিকে বা মাঝের অংশটাকে বলা হয় হচ্ছে মেডুলা। তাহলে এই জিনিসটাকে তুলনামূলকভাবে আমরা বলতে পারি মেডুলা, আর বাইরের দিকের এই অংশটাকে আমরা কি বলবো, কর্টেক্স বলবো। তাহলে বহিঃস্থলীয় অঞ্চলের ফার্স্টে এই জায়গাতে থাকে যেটা কিনা ত্বকের ঠিক নিচে অবস্থিত, তাকে বলা হয় হাইপোডার্মিস। হাইপোডার্মিসের পরবর্তীতে এই যে নীল কালার অংশগুলো সেগুলোকে আমরা বলবো কর্টেক্স। এবং মনে রাখবো যে একদম কর্টেক্সের লাস্টের দিকে এই যে তোমার হচ্ছে পেরিচক্র, সেই পেরিচক্রের জাস্ট বাইরের দিকে একটা ত্বক থাকে, সেই ত্বকটাকে কি বলা হয়, সেই ত্বকটাকে বলা হয় হচ্ছে এন্ডোডার্মিস। এগুলো কিন্তু অলরেডি তোমাদের পরিচিত থাকার কথা। বায়োলজিক্যাল কিওয়ার্ড যেই সিরিজটা আমি শুরু করছি সেগুলো যদি দেখো, বা আমি যখন হচ্ছে অন্যান্য ক্লাসগুলো নিচ্ছি তখন যদি একটু ভালো করে খেয়াল করো, ভাই কিন্তু এই কথাগুলো প্রায়ই ব্যবহার করি। এন্ডো কথাটা মানে কি, এন্ডো কথাটা মানে হচ্ছে ভিতরের দিকে। তাহলে দেখো এই যে ত্বকটা, এই যে অংশটা সেটা হচ্ছে একদম ভিতরের দিকে বা তুলনামূলকভাবে ভিতরের দিকে অবস্থিত, এর জন্য এই জিনিসটার নাম হচ্ছে এন্ডোডার্মিস। তাহলে আমরা মনে রাখবো যে যখন হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের গঠন আমরা আলোচনা করব, সেই গঠনের মাঝখানে থাকবে হচ্ছে পেরিচক্র। পেরিচক্রের বাইরের দিকের অংশটাকে বলবো আমরা বহিঃস্থলীয় অঞ্চল। সেই বহিঃস্থলীয় অঞ্চল বেসিক্যালি তিনটা জিনিস নিয়ে গঠিত। এক নম্বর হচ্ছে ত্বকের ঠিক নিচে যে জিনিসটা অবস্থিত তাকে বলা হবে হচ্ছে হাইপোডার্মিস, হাইপো মানেই হচ্ছে নিচে। এরপর যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে কর্টেক্স, এবং সবশেষে কর্টেক্সের ঠিক নিচে পেরিচক্রের ঠিক উপরে এই জায়গাতে যে জিনিসটা থাকবে তাকে কি বলবো আমরা, তাকে আমরা বলবো হচ্ছে এন্ডোডার্মিস। আর একটু আগে আমি বললাম যে অন্তঃস্থলীয় অঞ্চল সে হচ্ছে পেরিচক্র নিয়ে অবস্থিত। তাহলে প্রথমে আমরা কি লিখবো, পরিচক্র বা পেরিচক্র, যেটাই আমি বলতেছি কোনো সমস্যা নেই, একই কথা আসলে। সো ফার্স্টে হচ্ছে এই যে আমরা দাগটা টানলাম, সেই দাগটার নাম কি, দাগটা হচ্ছে পেরিসাইকেল কিংবা পরিচক্র। তাহলে অন্তঃস্থলীয় অঞ্চলের ফার্স্টে যে সদস্য তার নাম হচ্ছে পরিচক্র। পরিচক্রের পরে আমরা একদম মাঝখানের দিকের এই যে মাঝখানের দিকের অঞ্চল তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে মজ্জা। তাকে আমরা কি বলবো, মজ্জা বা পিত বলা হয় এই জিনিসটাকে, পিত। সো মজ্জা। এরপর দেখো এই জিনিসটাকে যদি আমরা মজ্জার মতো চিন্তা করি বা একদম সূর্যের মতো এই জিনিসটা যদি চিন্তা করি, তাহলে এই জিনিসটা কি মনে হবে, এটা ধরো একটা সূর্য, সূর্য হলে এই জায়গাতে কি মনে হয়েছে, এই জায়গাতে অনেকটা রশ্মির মতো মনে হইতেছে। তাহলে মজ্জার ক্ষেত্রে তার নাম কি হবে, মজ্জার ক্ষেত্রে তার নাম হবে হচ্ছে মজ্জা রশ্মি। তার নাম কি হবে, মজ্জা রশ্মি। তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের অন্তঃস্থলীয় অঞ্চলের তিনটা সদস্য। নাম্বার 1 থাকবে হচ্ছে পেরিচক্র, 2 নাম্বার থাকবে হচ্ছে মাঝখানে থাকা একটা অংশ যাকে আমরা বলছি মজ্জা, এবং সেই মজ্জা থেকে যে অংশগুলা এরকম ভাবে বের হয়েছে তাদেরকে অনেকটা রশ্মির মতো চিন্তা করা হয় বা রের মতো চিন্তা করা হয়। সো এই জন্য তার নাম হচ্ছে মজ্জা রশ্মি। তাহলে আজকের ক্লাসে আমরা যে জিনিসটা জানার চেষ্টা করলাম সেটা হচ্ছে আমাদের একটা উদ্ভিদের মাঝে কত ধরনের টিস্যু তন্ত্র অবস্থিত, এবং সেই টিস্যু তন্ত্রগুলোর প্রত্যেকটার ভিতরে আসলে কি কি অংশ থাকে। গ্রাউন্ড টিস্যু তন্ত্রটা এতক্ষণ বুঝাইছি, সেই জিনিসটা আবার একটু রিক্যাপ করে দিই। গ্রাউন্ড টিস্যু তন্ত্র বা ভিত্তি টিস্যু তন্ত্র, এই জিনিসটা হচ্ছে আমাদের একটা ভিত্তি নির্ধারণ করবে, যেটার উপর ভিত্তি করে আমরা বলতে পারবো কোনো একটা অংশ যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয় তাহলে সেই জিনিসটা কি মূলের অংশ নাকি কাণ্ডের অংশ, কিংবা সেই জিনিসটা কি একবীজপত্রী উদ্ভিদের মূল কিংবা কাণ্ড নাকি দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল কিংবা কাণ্ড। এই জিনিসটা হচ্ছে গ্রাউন্ড টিস্যু তন্ত্রের উপর ভিত্তি করে আমরা বলতে পারি। এবং সেই গ্রাউন্ড টিস্যু তন্ত্র সেটা আসলে দুইটা অঞ্চল আমরা ভাগ করতে পারি, কিসের উপর ডিপেন্ড করে, এখানে থাকবে একটা পেরিচক্র। পেরিচক্র আবার হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ থাকে না, তাহলে পেরিচক্র আছে কি নাই এটা দেখে কিন্তু আমরা বলে দিতে পারতেছি এই জিনিসটা, মানে গ্রাউন্ড টিস্যু তন্ত্র দেখে কিন্তু আমরা বলে দিতে পারছি এই জিনিসটা কি একটা একবীজপত্রী উদ্ভিদ নাকি হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের অংশ। যদি পেরিচক্র থাকে তখন আমরা বলবো দ্বিবীজপত্রী উদ্ভিদের অংশ, আর এই জিনিসটা যদি না থাকে তখন আমরা তাকে বলবো হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের অংশ। সো যখন হচ্ছে এরকম পেরিচক্র থাকবে অর্থাৎ দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমরা হচ্ছে এই জিনিসটাকে খুব সুন্দর করে হচ্ছে ভেঙে ভেঙে ব্যাখ্যা করতে পারি। আমরা মনে রাখবো যে যখন হচ্ছে পেরিচক্র থাকবে, পেরিচক্রের বাইরের
বাইরের দিকে থাকবে কিছু পরিমাণ গ্রাউন্ড টিস্যু তন্ত্র, ভিতরের দিকে থাকবে কিছু পরিমাণ গ্রাউন্ড টিস্যু তন্ত্র। বাইরের দিকের গ্রাউন্ড টিস্যু তন্ত্রকে বলা হয় হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল, যেটা কিনা হাইপোডার্মিস, এই ত্বকের নিচে অবস্থিত হাইপোডার্মিস, কর্টেক্স, এই নীল কালার কর্টেক্স, এবং হচ্ছে এন্ডোডার্মিস, যেটা কিনা পেরিচক্রের ঠিক উপরের দিকে অবস্থিত। এই তিনটা সদস্য নিয়ে গঠিত। আর অন্তঃস্থলীয় অঞ্চল, যেটা কিনা ভিতরের দিকে অবস্থিত, সেই জিনিসটাও এরকম তিনটা সদস্য নিয়ে গঠিত। একটা হচ্ছে এই পেরিচক্র নিজে, 2 নাম্বার হচ্ছে মাঝখানে থাকা মজ্জা, এবং 3 নাম্বার হচ্ছে মজ্জা রশ্মি। সো ভাইয়া হচ্ছে এই গরমের মধ্যে ঘামতেছি, তারপরেও চেষ্টা করতেছি সর্বোচ্চ পরিমাণে তোমাদেরকে একদম সহজভাবে বোঝানোর। আশা করি আজকের ক্লাসটা খুবই ভালো লেগেছে। নেক্সট ক্লাসে আমরা জানার চেষ্টা করব এই যে সদস্যগুলো আমি ব্যাখ্যা করলাম, সেই সদস্যগুলো সম্পর্কে একদম বিশদ আলোচনা। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবা। আর বন্ধুদেরকে অবশ্যই হচ্ছে আমাদের এই বায়োলজি কোর্সের কথা জানাবা, তাহলে আশা করি হচ্ছে তারাও আমাদের এই বায়োলজি কোর্সে জয়েন করে বায়োলজিকে একদম সহজ ভাষায় সবচেয়ে মজার সাথে হচ্ছে বুঝতে পারবে। তো সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।